হাই এভরিবডি, আশা করি সবাই ভালো আছো। আমি মানিক, লিটারেচার স্টাডি অ্যাট হোম থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মক টেস্ট, অর্থাৎ পরীক্ষার আগে নিজেদেরকে ঝালিয়ে নেব নিজের প্রিপারেশন কেমন হচ্ছে। সো এটি মক টেস্ট 1 এবং আমরা ইউজিসি এনটিএ নেট জিআরএফ জুন 2024-এর জেনারেল পেপার থেকে এই মক টেস্টটি করছি। অর্থাৎ পেপার 1-এ আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 50 MCQs সলভ করব। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম যে প্রশ্নটি পাচ্ছি সেটি রয়েছে যে হোয়েন দ্য রিসার্চার ডাজ নট নো, যখন একজন গবেষক জানেনই না দ্য আইডেন্টিটি অফ দ্য এক্সপেরিমেন্টাল অ্যান্ড প্লেসবো গ্রুপস, যে ক্ষেত্রে সে রিসার্চটি করছে ওটা তার কাছে এক্সপেরিমেন্টাল এবং প্লেসবো গ্রুপ রয়েছে, তখন তার ক্ষেত্রে ওই স্টাডিটা কী নামে পরিচিত হবে? তখন ওই রিসার্চারের প্রেক্ষিতে ওই স্টাডিটার নাম হবে ডাবল ব্লাইন্ড। কারণ তখন তার কাছে সম্পূর্ণভাবে অপরিচিত, তাই তাকে যদি গবেষণা করতে হয় তাহলে মেজরিটির মধ্যে তাকে দেখা, যদি এখানে মেজরিটি সেকশন অফ পিপল যদি থাকে বা কিছু এলিমেন্টস থাকে, সেখান থেকে তাকে কিন্তু চেনেন না সে কাউকে, তাহলে সে কিন্তু র্যান্ডমলি সিলেক্ট করে তাকে গবেষণাটা করতে হবে। সো ডাবল ব্লাইন্ডে আমরা সাধারণত র্যান্ডমলি কাজটা করে থাকি, র্যান্ডমলি করেক্ট। তাহলে নেক্সট প্রশ্নে চলে আসবো। বিলো এখানে নিচে ইজ গিভেন এ লিস্ট অফ টিচিং মেথডস। ওকে, টিচিং মেথডের তালিকা দেওয়া রয়েছে এবং টিচিং অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে। বলছে এদের মধ্যে কোনগুলি, হুইচ অ্যামাং দেম আর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচ, অর্থাৎ এক ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ একজনের পার্সপেক্টিভে তৈরি করা। যদি প্রথমটা দেখি ডেমনস্ট্রেশন মেথড, এখানে ডেমনস্ট্রেশন আমরা দেখি ব্যাখ্যা করা হয়, তো স্বাভাবিক একজন ব্যাখ্যা করে আরেকজন কিন্তু ব্যাখ্যাটা শোনে, বা আরও বহুজনও থাকতে পারে, তাহলে এটা তো ইন্ডিভিজুয়ালাইজড হলো না, তো অবভিয়াসলি এটা কিন্তু একটা গ্রুপ হয়ে যাচ্ছে, তাহলে আমার এটা হচ্ছে না। দুই বলছে মডিউলার অ্যাপ্রোচ বেসড টিচিং। হ্যাঁ, মডিউলার অ্যাপ্রোচ বেসড টিচিংয়ে সাধারণত মডিউল সেট করা হয় এবং সেই মডিউল অনুযায়ী একজন কিন্তু নিজের মতো করে পড়াশোনা করতে পারে বা টিচিংটাকে অ্যাকসেপ্ট করতে পারে, তো এটি তো অবশ্যই হবে। দুই বলছে প্রোগ্রামড লার্নিং, অর্থাৎ অটোমেটিক্যালি একটা প্রোগ্রাম ওএস দিয়ে, অপারেটিং সিস্টেম দিয়ে বানিয়ে ফেললাম এবং একজন স্টুডেন্ট সে কিন্তু নিজের ইচ্ছে মতো করে পড়াশোনা করতে পারে, অবভিয়াসলি এটাও একটা ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচ। নেক্সট হচ্ছে পার্সোনালাইজড টিচিং, এটিও দেখুন ব্যক্তিকেন্দ্রিক টিচিং, তাহলে অবভিয়াসলি এটিও হবে। অপশন ই বলছে কোলাবোরেটিভ মেথড, না কোলাবোরেট মানেই তো হচ্ছে একসাথে কাজ করা, তাহলে কোলাবোরেটিভ মেথড কোনো মতেই হবে না, তাহলে অপশন এ আর ই হচ্ছে না। আমরা দেখে নেব কোথায় রয়েছে, এই যে অপশন বিতে রয়েছে, BCD, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, ইন দ্য রিসার্চ মেথড, অর্থাৎ গবেষণা পদ্ধতিতে জেনারালাইজেশনস মে বি মেড, অর্থাৎ সাধারণীকরণ, অর্থাৎ পার্টিকুলারাইজড না করে, ইন্ডিভিজুয়ালাইজড না করে জেনারেলাইজড করা হয়ে থাকে। দ্যাট উইল বি অ্যাপ্লিকেবল, এবং এর ফলে এটা ব্যবহারযোগ্য হয়ে যায় টু আদার সিচুয়েশনস, অন্যান্য ক্ষেত্রেও অফ দ্য সেম টাইপ, যাতে একই ধরনের রিসার্চের ক্ষেত্রে এটা লাগু হতে পারে। তাহলে এই ধরনের আমরা রিসার্চকে কি বলবো? এই ধরনের রিসার্চকে আমরা বলবো কেস স্টাডি, মানে একই টাইপের যখন কিছু খুঁজে বার করছি তখন আমরা তাকে কেস স্টাডি বলি। সাধারণত কেস স্টাডি একটি রিসার্চ যেখানে আমরা কি করে থাকি, একটা ইনডেপথ একটা রিসার্চ করে থাকি, ডিটেলড ওয়েতে করে থাকি, এবং বিশেষ করে একটা সাবজেক্টটাকে কিনলে দেখার চেষ্টা করি এবং সাথে সাথে ওটার সাথে প্রসঙ্গযুক্ত বাকি জিনিসগুলোকে দেখার চেষ্টা করি। সো কেস স্টাডি বলা যেতে পারে একটা রিসার্চ, একটা টাইপ যেখানে কিন্তু সেম গোত্রীয় জেনারেলাইজড ওয়েতে করা হয়ে থাকে। অন্যদিকে যদি আসি কোহোর্ট, যেটা কিন্তু সাধারণত হেলথ সায়েন্সের ক্ষেত্রে রিলেটেড রয়েছে এবং এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সায়েন্টিফিক মেথড মেজারে করে থাকে। এছাড়া অন্যদিকে প্যানেল স্টাডি সাধারণত একটা বলা যেতে পারে যেখানে ইনফরমেশন কালেক্ট করা হয় একই ইন্ডিভিজুয়ালদের থেকে, কিন্তু একই টাইপের বাকিদের ক্ষেত্রে কিন্তু একই অন্যান্য সিচুয়েশনে যেরকম অ্যাপ্লিকেবল হচ্ছে, যেটা একমাত্র কেস স্টাডিতে হয়, ব্লাইন্ড স্টাডিতেও হচ্ছে না। নেক্সট 4 দিকে প্রশ্নে চলে আসবো। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, নিচের কোন বক্তব্যগুলির মধ্যে ইজ ট্রু, একটি সঠিক রয়েছে, ইন দ্য কেস অফ এ টেস্ট প্রিপেয়ার্ড বাই ইউ অ্যাজ এ টিচার। তো আমি যদি অ্যাজ এ টিচার হয়ে থাকি, আমি যদি একটা টেস্ট প্রস্তুত করি, সেক্ষেত্রে কোনটা সঠিক হবে? এ বলছে ইফ এ টেস্ট ইজ রিলায়েবল ইট ইজ অবজেক্টিভ, যদি টেস্টটি যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে ওটা হচ্ছে অবজেক্টিভ। আচ্ছা, তাই কি? দেখা যাক। ইফ এ টেস্ট ইজ ভ্যালিড ইট ইজ রিলায়েবল অলসো,
এটাই হবে, তাই না? বলছে যদি একটা টেস্ট ভ্যালিড হয়ে থাকে, ওকে, তাহলে সেটা রিলায়েবল হবে। তো রিলায়েবল হলে যে অবজেক্টিভ হবে তা নাও হতে পারে। তার বলছে ইফ এ টেস্ট ইজ রিলায়েবল ইট ইজ ভ্যালিড। না, ভ্যালিড টেস্ট হলে ওটা রিলায়েবল হবে। রিলায়েবল আগে হলে হবে না, আগে ভ্যালিড হতে হবে, তাহলে এটা হবে না। তারপর ইফ এ টেস্ট ইজ ভ্যালিড, যদি একটা টেস্ট ভ্যালিড হয় এবং রিলায়েবল হয়, ইট ইজ ইউজেবল, এটাকে ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা এখানে কোনটা সঠিক ধরবো? একটা টেস্ট যদি আমি ধরি তাহলে সেটা ভ্যালিড হলে রিলায়েবল দরকার হতো, সেখানে ভ্যালিড এবং রিলায়েবল দুটো একসাথে হওয়ার দরকার নেই, একটা হলেই হবে, ওকে, তারপরেই তো সেটা রিলায়েবল হবে, তাই না? তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নাও 5 দাগে প্রশ্ন চলে আসবো। অ্যাজ পার দ্য কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক যে যে আমাদের যে মেমোরি পাওয়ার ডেভেলপ হয় সেই তত্ত্ব অনুযায়ী, যা পিয়াজেট এর এই কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অনুযায়ী অ্যাডোলেসেন্ট স্টুডেন্টস, কৈশোর বয়সের ছাত্রছাত্রীরা আর ইন হুইচ স্টেজ অফ ডেভেলপমেন্ট, তারা বৃদ্ধির কোন স্তরে থাকে? তো আমরা জানি যে পিয়াজেটের স্তরের মোট 4টি স্তর রয়েছে। তো নাম্বার 1 হচ্ছে এইটা সেন্সরি স্টেজ। সেন্সরি স্টেজ হচ্ছে যেটা হচ্ছে আমরা জানি জন্ম থেকে বার্থ টু এজ 2, জন্ম থেকে 2 বছর। তারপরে আসে প্রি অপারেশনাল স্টেজ, যেটা আমাদের এখানে নেই। তাহলে নাম্বার 1 গেল কি এইটা সেন্সরি। নাম্বার 2 ছিল, নাম্বার 2 হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, ওকে। সো এটি হচ্ছে 2 বছর থেকে 7 বছর, ওকে। তৃতীয় থাকে কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটা হয়ে থাকে 7 থেকে 11 বছর। আর চতুর্থ বা শেষে থাকে ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা হচ্ছে 11 বয়স থেকে কৈশোর অবধি, অ্যাডোলেসেন্স অবধি। তো এবারে উত্তর নিশ্চয় আর বলতে হবে না। ফর্মাল অর্থাৎ অ্যাডোলেসেন্ট স্টুডেন্ট আর ইন হুইচ স্টেজ অফ ডেভেলপমেন্ট, অবভিয়াসলি ফর্মাল অপারেশনাল স্টেজ। এখানে 11 থেকে অ্যাডোলেসেন্ট বলা হচ্ছে। চলে আসবো কোশ্চেন নাম্বার 6-এ। কোয়ান্টিটেটিভ রিসার্চ ইজ অলসো কল্ড, কোয়ান্টিটেটিভ রিসার্চকে আমরা কি নামে বলে থাকি? কোয়ান্টিটেটিভ রিসার্চকে আমরা অনেকে বলে থাকি যে স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ। মানেটাকে একটু বুঝিয়ে বলি। উত্তর স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ কেন বুঝিয়ে বলছি, যে এই রকম টাইপের যখন একটা রিসার্চ হয়ে থাকে, এখানে আমরা দেখে থাকি যে সাধারণত কমনলি এটা সার্ভে পদ্ধতিতে হয়ে থাকে, ওকে, যেখানে ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে এবং যেখানে সেম কোশ্চেন সেম অর্ডারে প্রত্যেকটা কিন্তু কোয়ান্টিটেটিভলি হয়ে থাকে। অন্যদিকে যদি আমরা দেখি ইথনোগ্রাফিক বা আনস্ট্রাকচার বা ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ দেখি, তাহলে এগুলো কিন্তু একটা মানে বলা যেতে পারে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ। এগুলোতে না মানে হিসাব নিকাশের দিক থেকে ওই সংখ্যা তত্ত্ব দিয়ে হয় না, এগুলো সব কোয়ান্টিটেটিভ মেট্রিকে যায়। স্ট্রাকচার্ড কিন্তু অলওয়েজ হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথড, ওকে। আশা করি বোঝা গেছে। 7 দাগে প্রশ্ন বলছে দ্য রিসার্চ দ্যাট ফোকাসেস অন সোশ্যাল ইনইকুয়ালিটি বিটুইন মেন অ্যান্ড উইমেন ইজ কল্ড। তো এমন কোনো গবেষণা যেই গবেষণাতে সামাজিক যে অসামঞ্জস্যতা, অর্থাৎ দুটোর মধ্যে ফারাক রয়েছে, ইনইকুয়ালিটি, অসামঞ্জস্যতা রয়েছে পুরুষ এবং নারীদের, তো এই নিয়ে যখন একটা গবেষণা হচ্ছে দ্য রিসার্চ ফোকাসেস, তো এইরকম টাইপের গবেষণাকে আমরা কী গবেষণা বলবো? তো যখন ইকুয়াল রাইটস নিয়ে বলা হচ্ছে, ওটা বলা হয়ে থাকে জেন্ডার স্টাডিজ। আর জেন্ডারের ক্ষেত্রে বিশেষ করে এখানে আমরা যে সমস্ত টার্মগুলো পাচ্ছি, কম্পারেটিভ রিসার্চ, লঙ্গিটিউডনাল রিসার্চ, অ্যাকশন রিসার্চ, ওগুলো নয়, রাদার ফেমিনিস্ট রিসার্চ হয়ে থাকে, তাই না? সো ইউর রাইট অ্যান্সার ইজ নট এ, নট বি, নট সি, রাদার ইট ইজ অপশন ডি, ফেমিনিস্ট রিসার্চ হবে। নাও কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, নিচের কোন মন্তব্যগুলির মধ্যে বেস্ট এক্সপ্লেন্স, কোনটা অধিকভাবে সঠিকভাবে মানে ব্যাখ্যা করছে কনসেপ্ট অফ টিম টিচিং, অর্থাৎ দলগত শিক্ষাদান, টিম টিচিং। প্রথমে এ বলছে মোর দ্যান 2 টিচার্স টিচ,
এই শুধুমাত্র দুজনের বেশি টিচার টিচ করলে কি টিম টিচিং হয়ে যাবে? ওকে, হতে পারে, বাট লেটস চেক ইট আউট। বেস্ট কোনটা হচ্ছে? বেস্ট বলেছে, এখানে কোনটা, সবগুলো তো ঠিক আছে হতে পারে, কিন্তু কোনটা বেস্ট এক্সপ্লেন করছে এটা বার করতে হবে। বলছে মোর দেন 2 টিচার্স প্ল্যান অ্যান্ড টিচ টুগেদার দ্য সেম ক্লাস। ওকে, এটাও তো হতে পারে, বাট বেস্ট কোনটা হয়ে দেখতে হবে। মোর দেন 2 টিচার্স প্ল্যান অ্যান্ড টিচ দ্য সেম ক্লাস অ্যাজ পার দেয়ার এক্সপার্টাইজ। এখানে কিন্তু আরও একটু বেশি অথেন্টিক মনে হচ্ছে এটার থেকে। ওকে, আর দেখা যাক, এ টিম অফ টিচার্স হু আর রেডি অ্যান্ড অ্যাভেলেবল টু টিচ দ্য স্টুডেন্টস। না, এটা অ্যাভেলেবল থাকলে হবে না, পড়াতে তো হবে, তো এটা হবে না, এটা কিন্তু বেস্ট নয়। তো বেস্ট আমাদের মনে হচ্ছে অপশন সি, অবভিয়াসলি অপশন সিটাই রাইট অ্যান্সার। ওকে, নাও চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 9। হুইচ অ্যামাং দ্য ফলোয়িং বেসিস ক্যান বি কাউন্টেড টু জাজ দ্য ইফেক্টিভনেস অফ টিচিং। অর্থাৎ একটা কার্যকরী শিক্ষাদান এর ভিত্তিগুলো এখানে দেওয়া রয়েছে 5টি। আমাদের বেছে নিতে হবে কোন কোন ভিত্তিগুলি হচ্ছে এখানে একটা ইফেক্টিভ টিচিংয়ের জন্য বেস্ট। ওকে, সো দেখে নেব ইফেক্টিভ টিচিংয়ের জন্য কোন কোনগুলো দায়ী হচ্ছে। এখানে অপশন এ বলছে মার্কস অবটেন বাই স্টুডেন্টস ইন ওভারঅল সাবজেক্টস। ছাত্রছাত্রীদের মার্কস দেখেই ওর উপর ভিত্তি করেই বলে দিতে পারি যে ইফেক্টিভ টিচিং হয়েছে। দেখুন, মার্কস একটা ভেরি একটা মানে কী বলবো, যে একটা মানে ভ্যালিড বলাটা বা ইনভ্যালিড বলা ঠিক হবে না, কিন্তু মার্কস বড় একটা ম্যাটার অফ ফ্যাক্ট হয় না ইফেক্টিভ টিচিংয়ের ক্ষেত্রে। দেখি পরপর বি কী বলছে, লেভেল অফ রিয়ালাইজেশন অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। যে সমস্ত নির্দেশামূলক যে টিচিং অবজেক্টিভস নিয়ে পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু ছাত্রছাত্রীরা ভালো বুঝতে পারছে। ইয়েস, অবভিয়াসলি এটা একটা ইফেক্টিভ টিচিংয়ের একটা পার্ট। তারপরে বলছে টাইম টেকেন বাই দ্য স্টুডেন্টস টু লার্ন। অবভিয়াসলি এটাও একটা জিনিস যে ইফেক্টিভ টিচিংয়ের ক্ষেত্রে স্বল্প সময় লাগে, বেশি সময় লাগে না, কারণ সময়টা হচ্ছে বড় একটা মেজার অফ ফ্যাক্ট যেটা স্টুডেন্টরা বুঝতে পারার ক্ষেত্রে উপযোগী হয়ে থাকে। তারপরে বলছে রিসোর্সেস ইউজড বাই দ্য টিচার ইন টিচিং। অবশ্যই ইফেক্টিভনেস অফ টিচিংয়ের কার্যকারিতা ডিপেন্ড করে শিক্ষক কী রিসোর্স ইউজ করে পড়াচ্ছে, আর কি রেগুলারিটি অফ স্টুডেন্টস ইন ক্লাস। ছাত্রছাত্রীরা রেগুলার ক্লাসে আসছে এই দেখেই ইফেক্টিভনেস নির্বাচিত করা যাবে। আশা করি এটাও নিশ্চয়ই হবে না, কারণ এটিও দেখুন ছাত্রছাত্রীরা এলো না হলো তাতে তো এতে আমার টিচিংয়ের ইফেক্টিভনেস কী হতে পারে, হয় তারা কোনো মিড ডে মিল বা হতে পারে কোনো আরও অন্য কোনো কারণে আসতে পারে। সো এটা বলা যেতে পারে না। সো আমাদের এই 3টি অপশন বেশি সুটেবল, অর্থাৎ BCD হচ্ছে বেশি সুটেবল। তো দেখতে পাচ্ছি এখানে BCD রয়েছে অপশন ডিতে, BCD। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 10। দ্য ইজিয়েস্ট অ্যাটিটিউডনাল স্কেল হুইচ ইজ এ সামেটেড রেটিং স্কেল ইজ। তো এখানে 4টি রেটিং স্কেল রয়েছে। এই রেটিং স্কেলগুলির মধ্যে কোনটা হচ্ছে সহজতম অ্যাটিটিউডনাল স্কেল, যেটা সামেটেড করা হয়ে থাকে, সামেটেড রেটিং স্কেল, একেবারে এন্ডে করা হয়ে থাকা রেটিং স্কেল বলতে হবে এর মধ্যে কোনটি। দেখুন অপশানগুলো আমি বলে দিই। প্রথমে গাটম্যান স্কেল। এই গাটম্যান স্কেল এটা একটা না কিউমুলেটিভ স্কেলিং, এটা কিন্তু সামেটিভ স্কেলিং নয়, তাহলে এটা অবশ্যই হচ্ছে না। তারপরে যদি চলে আসি লাইকার্ট স্কেলিং, তো লাইকার্ট স্কেলিং হচ্ছে একটা রেটিং স্কেলিং যেটা সাধারণত সার্ভের জন্য ব্যবহার করা হয়ে থাকে, এবং এটা মানে বলা যেতে পারে যে সিরিজ অফ কোয়েশ্চেন করা হয়ে থাকে অ্যাট দ্য এন্ডে, সামেটিভে। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, অন্যদিকে যদি দেখেন যে থার্স্টোন স্কেল, এটা হচ্ছে ফার্স্ট ফর্মাল মেথড স্কেল, যেখানে সাইকোলজি এবং সোশিওলজিকে মানে কি বলা হয় মেজার করা হয়, এটা নয়, তাই না, এটাও নয়। এবং এমএলএ স্কেল তো সাইটেশন স্কেল, তো এখানে হয় না। তো এখানে সামেটেড রেটিং স্কেলের জন্য লাইকার্ট স্কেল ইউজ করা হয়ে থাকে। নাও নেক্সট চলে আসবে কোয়েশ্চেন নাম্বার 11। তবে 11-এ যাওয়ার আগে আমাদেরকে এখানে একটা কী রয়েছে, রিডিং কম্প্রিহেনশন। তো রিডিং কম্প্রিহেনশন পড়তে হবে। তো প্রথমত রিডিং কম্প্রিহেনশন পড়ার জন্য সবথেকে বেস্ট উপায় হচ্ছে আগে না অপশানগুলো পড়ে নিতে হবে। রয়েছে ডিসস্যাটিসফিকেশন ইজ অফেন উইটনেসড ইন পিপল উইথ, অর্থাৎ বলছে যে ডিসস্যাটিসফিকেশন মানে কি অসন্তুষ্টি, স্যাটিসফিকেশন মানে সন্তুষ্টি, ইজ অফেন উইটনেস মানে আমরা সাক্ষ্য বা আমাদের সাথে আমরা সম্মুখীন হই, ইন পিপল ওই সমস্ত মানুষদের মধ্যে। কখন? তো প্রশ্নগুলো আগে পড়লে পুরো প্যাসেজটা কী নিয়ে তা নিয়ে একটা আইডিয়া করা যেতে পারে।
তো এখানে অপশন বলছে ক্রিয়েটিভ স্কিলস ডিসস্যাটিসফ্যাকশন অফেন উইটনেসড ইন পিপল, কাদের মধ্যে বেশি থাকে? ক্রিয়েটিভ পিপলদের মধ্যে, হাই এক্সপেকটেশনদের মধ্যে, গুড ডিসিশন মেকিং পিপলদের মধ্যে, হাই এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে। আমি উত্তর এখন খুঁজতে যাব না, আমি তার 12 দাগের প্রশ্নটাও দেখে নেব। এই যে 12 দাগের প্রশ্নটা বলছে হোয়েন এ স্টুডেন্ট, একজন ছাত্র, স্ট্যান্ডস ফার্স্ট ইন দ্য ক্লাস, ক্লাসে যখন প্রথম হয়, দ্য জেনারেল ক্রেডিট ইজ গিভেন টু, তখন তার মানে জেনারেল ক্রেডিটটা কাকে দেওয়া হয়? কন্ট্যাক্টস, তার সমস্ত কন্ট্যাক্টদেরকে, ইন্টেলিজেন্স, তার বুদ্ধিমত্তাকে, তার হার্ডওয়ার্ককে, নাকি তার অ্যাট্রাকটিভ ফিচার্সকে? ওকে, দেখব। তারপরে 13 দাগের প্রশ্ন কি বলছে? অ্যানাদার ওয়ার্ড ফর ওয়েটেজ, ওয়েটেজের ক্ষেত্রে আমরা আর কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারি কি? ক্রেডিট, মাস, ওয়েট, ফ্রিডম। ওকে, চলো 14 দাগের প্রশ্ন দেখে নিই। দোজ হু আন্ডারস্ট্যান্ড এ প্রবলেম ইন এ শর্ট স্প্যান অফ টাইম, যারা খুব অল্প সময়ের মধ্যে বেশ মানে সব কিছু জিনিসটাকে বুঝে ফেলে, ওই সমস্ত মানুষদেরকে কী বলবো? হাই আইকিউ, লো আইকিউ, এভারেজ আইকিউ, না গুড আইকিউ বলবো? দেখুন এই প্রশ্নের উত্তরটা না আমাদের প্যাসেজ না পড়লেও পারা যাবে। তারপরে 15 দাগের প্রশ্ন দেখুন, হাই এনার্জি ড্রাইভ, অর্থাৎ উচ্চ আমাদের মধ্যে যে শক্তির মধ্যে একটা যে তাগিদ থাকে, যারা হাই এনার্জি ড্রাইভ, অ্যাচিভমেন্টস অ্যান্ড কম্পিটিটিভনেস আর ভ্যালু ডিউরিং, এগুলো সব কখন গুরুত্ব দেওয়া হয়ে থাকে? অ্যাডমিশনের সময়, রিক্রুটমেন্টের সময়, প্রমোশনের সময়, নাকি অ্যাডমিশন অ্যান্ড রিক্রুটমেন্টের মধ্যে? তো এই যে 5টা প্রশ্ন পড়লাম আমরা, এবার যদি আপনারা প্যাসেজটাকে পড়েন অনেকটা ইজি হবে। দেখুন সেট পরীক্ষার ক্ষেত্রে বাংলায় থাকবে, কিন্তু বাকি নেট ক্ষেত্রে তো ইংলিশ থাকবে, তো সেক্ষেত্রে কিন্তু এই টেকনিকটা ইউজ করা যেতে পারে। তো দেখুন এবার যদি আমরা একটু ঝটপট করে উত্তরগুলো দেখে নেওয়ার চেষ্টা করবো, তার জন্য প্যাসেজটা যদি ঝটপট দেখে নিই। ইন্টেলিজেন্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট অফ বাই মোস্ট পিপল। সো ইন্টেলিজেন্স আসে কোত্থেকে বুঝতেই পারছেন? অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট। দ্য ভেরিয়াস থিওরিজ অফ ইন্টেলিজেন্স ক্রিয়েটেড বাই সাইকোলজিস্ট hold that there are two kinds of academic intelligence: verbal, mathematical or logical intelligence is an inherited trait that impacts individual behavior and performance according to most experts, but many research studies have revealed that environment greatly impact the development of intelligence. তো পরিবেশ একটা বড় একটা হয়ে থাকে, সবটার যে মানে জানতে হবে তা নাও হতে পারে। Since one property of intelligence is analytical and reasoning skills, people with high intelligence quotient will understand the problem at hand better than the with a low IQ. So obviously এই লাইনটা পড়তে গিয়ে আমি কিন্তু একটা উত্তর পেয়েই গেলাম। কত থেকে উত্তরটা পেয়ে গেলাম? এই যে আইকিউ লেভেলটা, দোজ হু আন্ডারস্ট্যান্ড প্রবলেম ইন এ শর্ট স্প্যান অফ টাইম উইল বি এবল টু, ওই হাই আইকিউ, অবভিয়াসলি উত্তরটা হয়ে গেল। 14 থেকে অপশন এ হয়ে গেল, যেটা কিন্তু আমরা বলছিলাম যে মানে প্রশ্ন পড়েই উত্তর দেওয়া যেতেও পারতো। ওকে, আমাদের 11 থেকে উত্তর তো হয়নি, চলো যাক নেক্সট পড়ে। মেনি অর্গানাইজেশন কনসিডার্স ইন্টেলিজেন্স অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়ান হোয়াইল রিক্রুইটিং। তো রিক্রুইটের সময় তারা ইন্টেলিজেন্সকে গুরুত্ব দেয়। তো একটা জায়গায় ছিল না যেখানে কোন কোন জিনিসগুলোকে গুরুত্ব দেওয়ার কথা বলছিল যে তারা নেওয়ার সময়, এই যে হাই এনার্জি ড্রাইভ, অ্যাচিভমেন্টস অ্যান্ড কম্পিটিটিভনেস আর ভ্যালু ডিউরিং। তো এখানে শুধুমাত্র ইন্টেলিজেন্সের কথা বললো, তাহলে এটা তো হবে না। দেখা যাক আর কি বলছে। এই যে for instance, in many management schools, a lot of weightage is given to high IQ while admitting students for recruiting faculty members. The qualities of intelligent people are high energy drive, অ্যাচিভমেন্ট অ্যান্ড কম্পিটিটিভনেস। তাহলে এখানে কিসের জন্য বললো? রিক্রুইটিং ফ্যাকাল্টি মেম্বার নেওয়ার জন্য তারা কিন্তু এই সব জিনিসগুলো দেখে। তাহলে দেখে নিই এখানে দেখুন, অ্যাডমিশন, রিক্রুইটমেন্ট, প্রমোশন, অ্যাডমিশন অ্যান্ড রিক্রুইটমেন্ট। তো এখানে কিসের জন্য নিচ্ছে? অবভিয়াসলি অ্যাডমিশনের জন্য নিচ্ছে। ওকে, অ্যাডমিশনের জন্য তারা কিন্তু দেখছে এই সমস্ত স্কিলগুলি, এনার্জি ড্রাইভ, অ্যাচিভমেন্টস, কম্পিটিটিভনেস। তাহলে আমাদের 15 দাগের উত্তরটাও বেরিয়ে গেল। তাহলে আর বাকি থাকলো 11, 12, সম্ভবত 8, হ্যাঁ 11, 12 এবং 14। দেখে নেবো, সেটাও বেরিয়ে যাবে উত্তরটা এক্ষুনি। দেখুন তারা হচ্ছে ভেরি ইন্টেলিজেন্ট এমপ্লয়িজ লার্ন জব রিলেটেড স্কিলস অ্যান্ড আদার অর্গানাইজেশন প্র্যাকটিসেস কুইকলি অ্যান্ড অর্গানাইজেশনস হ্যাভ টু স্পেন্ড লেস টাইম training them. People with high intelligence have good decision making ability due to their good analytical and reasoning skills with high achievement drive. They are mostly by very productive. As the saying goes, a wise enemy is better than a foolish friend. Even with such a high IQ, very intelligent people may not always be very happy. এই যে বলছি দেখো কেন, high IQ makes them dysfunctional leading to anxiety and depression. তো তাদের মধ্যে ডিপ্রেশন হওয়ার কারণটা কি? এই যে বলে দিল, জেনারেলি স্পিকিং পিপল উইথ হাই ইন্টেলিজেন্স কোয়েশন আর অফেন ডিসস্যাটিসফাইড পিপল। তাহলে ডিসস্যাটিসফিকেশন ইজ অফেন উইটনেসড ইন পিপল উইথ অবভিয়াসলি গুড ডিসিশন মেকিং এবিলিটি, যারা নিতে পারে তাদের মধ্যেও কিন্তু হতে পারে। এটা গেল
12 দাগের প্রশ্ন কী ছিল? হোয়েন এ স্টুডেন্ট স্ট্যান্ডস ফার্স্ট ইন দ্য ক্লাস দ্য জেনারেল ক্রেডিট ইজ গিভেন টু, যদিও এখানে ডাইরেক্টলি দেওয়া নেই, অবশ্যই তার কিন্তু এই যে ইন্টেলিজেন্স হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বলে দিয়েছে এই অংশটাতে, তাহলে ইন্টেলিজেন্স হবে উত্তর। এবারে যদি দেখা আসে 13 দাগের উত্তরটা কী ছিল? অ্যানাদার ওয়ার্ড ফর ওয়েটেজ, এখানে ওয়েটেজকে হিসাবে আমরা কিন্তু দেখেছি ক্রেডিটটা কোথায় একটা ব্যবহার করা হয়েছিল, তাহলে ক্রেডিটটা হচ্ছে রাইট অ্যান্সার। তো যত কম সময়ে করা যাবে এটাকে চেষ্টা করতে হবে। চলে আসুন পরবর্তী, আমরা চলে আসি নেক্সট। দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস, অর্থাৎ দুটো নাম্বারের দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস এ এবং বি, বলছে এই প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ টুয়াইস, হচ্ছে ডাবল, মানে যদি আমরা ধরি এ বি এর প্রোডাক্ট হচ্ছে টুয়াইস মানে 2a প্লাস বি হতে পারে। ওকে, বলছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ এ অ্যান্ড বি। রেসিপ্রোকালস বার করতে হলে প্রথমত আমাদেরকে কিন্তু বার করতে হবে যে এই সেম এ বিটাকে আমরা এইভাবেও লিখতে পারি এ প্লাস বি বাই বি। ওকে, আবার এটাকে আবার এভাবেও লিখতে পারি এ বাই এ বি প্লাস বি বাই এ বি ইকুয়াল টু, এটাকে এরকমও লিখতে পারি 1 বাই বি প্লাস 1 বাই এ, ঠিক আছে, বা এরকমও লিখতে পারি 1 বাই এ প্লাস 1 বাই বি সমান, অ্যাকচুয়ালি যেটা বেরোচ্ছে 1, এই এ বি যেহেতু দুটো সংখ্যা তাই মিলে 1/2, হাফ। দেখুন এখানে হাফ রয়েছে, অপশান বি। ওকে, তো এটা গেল 16 থেকে। এবারে বলছে 17 দাগের প্রশ্ন, অল জেন্টেলম্যান আর পোলাইট। এখানে সাধারণত আমরা পাই চার্ট দিয়ে করি, কিন্তু প্রশ্নটা ভালো করে পড়বো, কি বলেছে প্রশ্নটা দেখতে হবে। অল জেন্টেলম্যান আর পোলাইট, সমস্ত ভদ্রলোকরা হচ্ছে পোলাইট। ওকে, নো ক্রিমিনালস আর পোলাইট। ওকে, নো ক্রিমিনালস আর জেন্টেলম্যান। তো এবারে বলছে আইডেন্টিফাই দ্য মেজর টার্ম। তো এখানে মেজর টার্ম কোনটা? এই সিলোজিজমে, এই যে রয়েছে সিলোজিজমে। তো এখানে দেখুন বলছে প্রথমে এ বলছে প্রেডিকেট ইন দ্য প্রেমাইসেস। প্রেডিকেট যদি হতো প্রেমাইসেসে তাহলে মেজর টার্ম তো ওখানে আর দেখতে পাচ্ছি না, আর টার্মগুলি, কারণ এখানে এমন টার্ম থাকবে যে একটা মিডল টার্ম থাকবে, সেই মিডল টার্মটাকেই আমরা বলবো যেটা দুটো বাক্যে সেম থাকবে। তো পোলাইট দেখুন এক জায়গায় কোনো সময় থাকবে না, এটা অ্যালাইন নয়। একটা বাক্যে যদি প্রেডিকেট হয় একটা বাক্যে তাকে সাবজেক্ট হতেই হবে, তার মানে এখানে পোলাইট এখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু কোনো সাবজেক্ট বলে নেই, প্রেডিকেট বলে নেই, কিন্তু দুটোই প্রেডিকেট আছে, তাই এই পোলাইট শব্দটি হলো না। ক্রিমিনাল দেখুন দুটোই কিন্তু সাবজেক্ট পর্যায়ে রয়েছে ক্রিমিনাল, তাই এটাও হবে না। মেজর টার্ম হচ্ছে যেটা সাবজেক্ট থাকবে আর এটাতে প্রেডিকেট থাকবে, তো এখানে জেন্টেলম্যান হচ্ছে মেজর টার্ম। সো দেখুন সাবজেক্ট অফ দ্য প্রেমাইস, ওকে, অ্যান্ড প্রেডিকেট অফ দ্য কনক্লুশন, গট ইট। তো এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ 17 দাগের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নাও এরপরের প্রশ্ন, তো এখানে কিন্তু তেমন কিছু কনক্লুশন করতেই হলো না। তারপর প্রশ্ন বলেছে যে এ গ্রুপ অফ 40 এমপ্লয়িজ অফ ক্যাডার এ, এখানে ক্যাডার এতে 40 এমপ্লয়ির কথা বলছে, হ্যাজ এ মিন এজ অফ 31। তো আমাদেরকে কিন্তু এখানে একটা গাণিতিক সমস্যা দিচ্ছে, যেখানে বলছে তাদের মিনের মান হচ্ছে 31। আর ডিফারেন্ট গ্রুপ অফ, আরেকটি গ্রুপ অফ যেখানে 60 জন এমপ্লয়ি রয়েছে ক্যাডার বিতে, হ্যাজ এ মিন, যাদের মিন এজ হচ্ছে 28, সেখানে মিন এজ ছিল 31। তো বলছে হোয়াট ইজ দ্য মিন এজ অফ 2 এমপ্লয়িজ অফ দ্য 2 গ্রুপস। এবারে দুটো ডিফারেন্ট গ্রুপের আলাদা ছিল, এবারে দুটো গ্রুপের একসাথে মিন এজটা কত, তাহলে এখানে এভারেজ বার করতে বলছে। তো এভারেজ যদি বার করতে হয় তাহলে কি হবে, সাম টোটাল আমরা কি করি, সব কটার যোগফল করি বাই টোটাল নাম্বার দিয়ে ভাগ করি, এটাই তো আমাদের সূত্র এভারেজের, তাই না? তো দেখে নেবো এবারে। তো এবারে যদি দেখি টোটাল যদি এজ দেখি, তাহলে আমাদের টোটাল সাম টোটাল বার করতে হচ্ছে। এই টোটাল এজ যদি দেখি, প্রথম গ্রুপে রয়েছে 31 জন এবং 31 বয়সের 40 জন, ওকে, যুক্ত দ্বিতীয় রয়েছে 28 বয়সের কতজন, 28 বয়সের 60 জন, ওকে। তো এটাকে একদম ক্যালকুলেশন করে নিই।
দাঁড়াবে এখানে, একটু আমি ক্যালকুলেটারটা ইউজ করে নিচ্ছি আপনাদের টাইমটা বাঁচানোর জন্য। হ্যাঁ, এখানে 29-20 হচ্ছে। ওকে, এবারে টোটাল নাম্বার অফ এমপ্লয়ি তো আমরা পেয়ে গেছি অলরেডি। টোটাল নাম্বার এমপ্লয়ি কত অলরেডি তো পেয়ে গেছি। আগে 40 আর 60 মিলে কত হচ্ছে, 40 + 60 = 100। তো আমরা ভাগ করব কত, 19-20 বাই এই যে সাম টোটাল তো এটা হয়েছে বাই 100। তো সমান কত হবে, দুটো শূন্য আছে মানে দুটো নাম্বারের আগে দশমিক বসবে, তাহলে 29.20 অপশান আছে 29.20, এই যে 29.2, 29.2। ঠিক আছে, রাইট অ্যান্সার বেরোলো। ওকে, আসবো 19-এর দাগে প্রশ্নে। বলছে ইফ ইন এ সার্টেন কোড ব্যাট ইজ রিটেন অ্যাজ 23, ক্যাট ইজ রিটেন অ্যাজ 24, দেন হাউ উইল বল উইল রিটেন। তো এখানে ভালো করে বুঝতে হবে কি বলেছে। আচ্ছা, BAT দেখে নেব একটু, এগুলো যদি সিরিয়ালে দেখি, বি কিন্তু হচ্ছে 2 নম্বরে, এ হচ্ছে কিন্তু আমাদের দেখেন এ হচ্ছে কিন্তু 1 নম্বরে, আর টি যদি আসি, আর যদি ইজোটি মনে রাখি, টি কিন্তু হচ্ছে 20, তাই না? তাহলে এর টোটাল মিলে কত হচ্ছে, 21, 2, 23। ওকে, ডান। ক্যাট যদি আসি, ক্যাট দেখুন, ক্যাট হচ্ছে সি এর মান হচ্ছে 3, তাই না? প্লাস 1 প্লাস 20 কত হচ্ছে, 24। ওকে, তারপরে BALL বলের মান কত হবে, তো সেম ওয়েতে বি এর মান যদি 2 হয় যুক্ত এ হচ্ছে 1 যুক্ত ইজোটি, তাই তো, তো মান হচ্ছে 12, তাই না? 12 প্লাস 12 সো ইজিক্যাল টু কত হচ্ছে, 2 1 3, 12 3 15, 15 12 27, 27 হলো। 27 কী করে বেরোলো, এই যে, গট ইট, বোঝা গেছে? চলো নেক্সট। ইন বোথ মাস কমিউনিকেশন অ্যান্ড ক্লাসরুম কমিউনিকেশন, অর্থাৎ গণমাধ্যমিক কমিউনিকেশন এবং ক্লাসরুম কমিউনিকেশন, ফিল্টারিং অফ ইনফরমেশান অ্যান্ড কন্টেন্টস ইজ রেফার্ড অ্যাজ, সেখানে আমরা যদি কোনো ইনফরমেশানটাকে ফিল্টার করি বা কন্টেন্টটাকে ফিল্টার করি, তাহলে আমরা তাকে কী বলবো? অর্থাৎ এক প্রকার এখানে মানে আমি কিন্তু সব কিছু যাতে মানে পৌঁছাই না, হয়তো যদি কিছু এমন কিছু মানে কি যেটাকে বলা উচিত নয়, যেটাকে হয়তো মিস্টেকেনলি বলে দেওয়া হয়েছে, তাহলে ওটাকে একটা মানে জাস্ট এডিটিং করার প্রয়োজন আছে, ওটাকে ঠিকঠাক করে প্রেজেন্ট করার দরকার আছে। তাহলে আমরা কি করি, অ্যাকচুয়ালি ওটার কথাই বলছে, মাস কমিউনিকেশন এবং ক্লাসরুম কমিউনিকেশনে ফিল্টারিং ইনফরমেশন, অর্থাৎ ছেঁকে নেওয়া, অর্থাৎ সঠিকটাকে প্রদান করা, এই প্রসেসটাকে বলা হয় গেট কিপিং। আমি প্রায়শই ক্লাসে এটাকে ব্যাখ্যা করে থাকি। ওকে, নাও নেক্সট চলে আসবো। ওকে, এবার আসবো 21-এর দাগে। 21-এর দাগেটা কিন্তু একটু ইন্টারেস্টিং অঙ্ক, এটা একটু ইনডেপথ একটু অঙ্ক দিয়ে দিয়েছি, যেটা এই নির্দিষ্ট টাইমে করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল, তবুও আমি ইজি করে দেওয়ার চেষ্টা করছি। এখানে বলছে একটা এরোপ্লেন স্কোয়ারের একটা বর্গক্ষেত্রের চারপাশে তারা ঘুরছে 400, 600, 800, 200 কিলোমিটার/আওয়ার গতিবেগে। তো একটা স্কোয়ার মানে চারটা পাশ থাকবে এবং ইকুয়াল পাশ থাকবে। বলছে এবারে এভারেজ স্পিড বার করতে হবে প্লেনটার, কত এই ফিল্ডে যাবে। তো সেক্ষেত্রে যদি দেখি আমরা এভারেজ স্পিড বার করার জন্য এগুলোকে আমরা প্রথমে লসাগু করব। লসাগু করলে এগুলো দাঁড়াচ্ছে কত, দাঁড়াবে কত, 2400 থাকবে। ওকে, এবার 2400কে এবার এক একটা বার করতে হলে এক একটা তার গতিবেগটা ধরি যে 400 যেটা হচ্ছে, একটা এরোপ্লেন যেটা একটা সাইডে 400-তে কভার করছে, তাহলে সেখান থেকে যদি করি 2400/4 যদি করি, তাহলে দাঁড়াচ্ছে কত, 400 সমান দাঁড়াচ্ছে 6 আওয়ার, 6 ঘন্টা। আরেকটা হচ্ছে 2400/600 কিলোমিটারে যাচ্ছে, তাহলে 4 আওয়ার দাঁড়াচ্ছে। আবার যদি আরেকটা দেখি 2400/800 যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছি, তাহলে ওটা হচ্ছে 3 আওয়ার। আর আরেকটা হচ্ছে 2400/200 স্কোয়ার যাচ্ছে, তাহলে ওটা হচ্ছে 12 ঘন্টা। ওকে, এবারে যদি 4টা পাস রয়েছে, তাহলে 4টা পাসের জন্য 2400 × 4, তো সমান হচ্ছে 4 0 0 0, 4 4 16, 6 হাতে 1,
4 2 8 9 96 96 তো এই 9600 গতিবেগে যাচ্ছে। এই 9600 গতিবেগ এবারে ঘন্টায় আমরা দেখেছি 25 বেরিয়েছে। এই যদি এটাকে ক্যালকুলেট করি 6 4 10 10 3 13 12 25 ঘন্টা। তো এই 25 ঘন্টা দিয়ে ভাগ করব, 25কে দিয়ে ভাগ করব, তো 96 0 0 25 25 3 75, এখান থেকে 16 থেকে 5 গেলে 1 2 0 25 8 200 1 0 0 25 4 100 সমান হচ্ছে 384 কিলোমিটার পার আওয়ার। 384 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এভারেজ। আছে কি? এই যে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নাও 22 থেকে প্রশ্ন যাব। কনসিডার দ্য আর্গুমেন্ট প্রোভাইডেড বিলো। এখানে আর্গুমেন্টটা দিয়েছে, আমাদেরকে ভালো করে পড়ে বুঝতে হবে কি বলতে চাইছে। বলে সাউন্ড ইজ ইমপারমানেন্ট, যে সাউন্ড পারমানেন্ট চিরস্থায়ী নয়, ইমপারমানেন্ট মানে চিরস্থায়ী নয়, বিকজ ইট ইজ অডিবল, কারণ ওটা শোনা যায়। ওকে, আইডেন্টিফাই দ্য ফ্যালাসি, এখানে ফ্যালাসিটা বার করতে বলছে, ইনভলভ ইন দ্য অ্যাবাভ আর্গুমেন্ট অন দ্য বেসিস অফ ইন্ডিয়ান লজিক ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। সো এখানে ফ্যালাসি, আমাদের কোন ফ্যালাসি এখানে ইউজ করা হয়েছে? বলছে ফ্যালাসি অফ ট্রিভিয়াল রিজন, 2 বলছে ফ্যালাসি অফ ইরেভেলেন্ট রিজন, 3 বলছে ফ্যালাসি অফ রং অ্যাসারশন, এবং ডি বলছে ফ্যালাসি অফ কন্ট্রাডিক্টরি রিজন। তো এখানে কন্ট্রাডিক্টরি তো বৈপরীত্য তো নয়, রং অ্যাসারশন রং এখানের যুক্তিও নয়, কারণ এখানে বলছে সাউন্ড ইজ ইমপারমানেন্ট বিকজ ইট ইজ অডিবল, অর্থাৎ যা শোনা যায় তা পারমানেন্ট নয়। তো এটা একটা মানে রিজনটাকে সঠিকভাবে অযৌক্তিকও বলতে পারি না, এটা তুচ্ছ একটা রিজন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাই এটা হচ্ছে 22 এ। নাও চলে আসবো 23 নম্বর প্রশ্নে। তবে তার আগে এই যে আমাদের একটা নতুন কোর্স চালু হতে চলেছে ডিসেম্বর 2024 ব্যাচ, এটা নেট জেআরএফ এবং ডব্লিউবি সেটকে মাথায় রেখে করা হচ্ছে। এই ক্লাসটি শুরু হচ্ছে আমাদের 2রা জুলাই থেকে, অর্থাৎ সামনের মাসের 2রা জুলাই থেকে। এইগুলো সব ডিটেলস রয়েছে। 6 মান্থসের কোর্স, বেঙ্গলি এবং ইংলিশ দুটো মাধ্যমেই ক্লাস করানো হবে। সময় হচ্ছে রাত্রি 8টা, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এবং ক্লাস নেওয়া হবে গুগল মিট লাইভ অ্যাপ্লিকেশানে, এবং প্রত্যেক দিন স্টাডি মেটেরিয়াল রয়েছে, পিডিএফ পাবেন, এবং সাথে ডেইলি এমসিকিউ টেস্ট পাবেন। এবং শুধু ক্লাস লাইভ ক্লাস করতে পারবেন তা নয়, তারপরে থাকবে রেকর্ডেড ক্লাস ফর ফিউচার ইউজ আপনাদের জন্য, এবং অবশ্যই মক টেস্ট থাকবে। যেমন এইরকম মক টেস্ট আপনাদের সাথে আলোচনা করছি, ওখানেও সেরকম শেষে মক টেস্ট থাকবে। ওকে, সো কমপ্লিট কোর্স ফিজ এখানে রয়েছে, অবশ্যই লিমিটেড সিট রয়েছে, বুকিং করে নেবেন তাড়াতাড়ি। চলুন 23 দেখে প্রশ্নে। ওকে, কি বলেছে এখানে? অ্যাসারশন দিয়েছে এবং রিজন দিয়েছে। বলছে নো এনকালচারাইজেশন টেক্স প্লেস উইথ রেজিস্ট্যান্স। নো এনকালচারাইজেশন টেক্স প্লেস উইথ রেজিস্ট্যান্স। ওকে, তারপরে বলছে রিজন, বলছে পিপল হ্যাভ দেয়ার ওন ভ্যালুজ অ্যান্ড সেলফ ইন্টারেস্ট দ্যাট ফিল্টার কমিউনিকেটেড মেসেজেস। অর্থাৎ এখানে প্রশ্নটি এখানে আবার দেখে নেব কী বলছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অপশনস। বলছে নো এনকালচারাইজেশন টেক্স প্লেস উইথ রেজিস্ট্যান্স। এখানে যে সবটা ওয়ার্ডের মিনিং জানতে হবে তা কিন্তু নয়, তা তবুও আমাদের কিন্তু এখানে এক একটা জিনিসকে বোঝার চেষ্টা করতে হবে। তো এখানে প্রথমে বুঝতে হবে যে কালচারাইজেশন আর এনকালচারাইজেশনের মধ্যে ডিফারেন্স কোথায়। যদি দেখেন এনকালচারাইজেশন, কোয়েশ্চেন নাম্বার 23, অ্যাসারশন এবং রিজন রয়েছে। সো অ্যাসারশন এবং রিজন এই দুটো যখন আমরা এরকম টাইপের প্রশ্ন পাই, অবশ্যই আমরা বলি যে কখনো এখানে আমরা ব্যক্তিগত কোনো অনুমান করব না, ব্যক্তিগত কোনো জ্ঞান ঢোকাবো না, যা আছে সেটাকে অ্যাজ ইউজুয়াল দেখব, এবং তা যদি মিললো তাহলে সেই রকম করে আমরা কিন্তু অ্যান্সার দেব। তো বলছে নো এনকালচারাইজেশন টেক্স প্লেস উইথ রেজিস্ট্যান্স, অর্থাৎ কোনো ধরনের এনকালচারাইজেশন মানে কি, একজন যখন অন্য কালচার সম্পর্কে জানার চেষ্টা করে, তো এখানে নো মানে কি, জানতে না চাওয়া। টেক্স প্লেস বলছে এরকম ঘটে কখন, যখন রেজিস্ট্যান্স, যখন আমরা অন্য কালচারের সাথে বিরোধিতাচরণ করি। তো এখানে এই অ্যাসারশনটা কি আদৌ সঠিক দেখে নিতে হবে, যে অবশ্যই এটা কিন্তু বলছে যে আমরা কিন্তু যখন রেজিস্ট্যান্স করি তখন কিন্তু আমরা কোনো কালচারটাকে আমরা জানার চেষ্টা করতে পারি না। অবশ্যই জানবো কী করে, যদি একটা কালচারকে জানার চেষ্টা করি তখন জানবো। তো এটা ঠিকই বলছে, নো ইস্যু। তারপরে বলছে রিজন, বলছে পিপল হ্যাভ দেয়ার ওন ভ্যালুজ, মানুষের নিজস্ব ভ্যালু রয়েছে, অ্যান্ড সেলফ ইন্টারেস্ট, তাদের নিজস্ব আগ্রহ রয়েছে, এবং যেটি ফিল্টার করে কমিউনিকেটেড মেসেজকে, অর্থাৎ মানুষ কিন্তু ইচ্ছে করে তার নিজের সত্তা অনুযায়ী সে কিন্তু বিবেচনা করে অন্য একটা কালচারকে জানে। নো, অবশ্যই এটা ঠিক। তো দুটোই ঠিক, বাট এটার কি অ্যাকচুয়াল রিজন এটা?
না। তাহলে বলতে পারি যে বোথ এ অ্যান্ড আর ট্রু, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লানেশন। ওকে, নাও কোশ্চেন নাম্বার 24 কি বলছে? দ্য কগনিটিভ ডোমেন অফ কমিউনিকেশন, আমাদের যে কগনিটিভ ডোমেন রয়েছে কমিউনিকেশন, ইনভলভস ম্যাটার রিলেটেড টু হোয়াট? কগনিটিভ মানেই হচ্ছে রিলেটেড টু অবভিয়াসলি হোয়াট? নলেজ। কগনিটিভ মানেই হচ্ছে নলেজের সাথে। ইমোশনস, ফ্যান্টাসি, এসকেপিজম ওগুলো কগনিটিভের সাথে যায় না। না, কোশ্চেন নাম্বার 25 বলছে ব্যাঙ্গালোর ইজ বিগার দেন ঝাঁসি। তো কম্পেয়ার করছে, ঝাঁসির থেকে ব্যাঙ্গালোর বড়। সাতপুরা ইজ বিগার দেন চিত্তোর, তো সাতপুরা হচ্ছে এখানে চিত্তোরের থেকে বড়। রাজগড় ইজ নট বিগ অ্যাট ঝাঁসি, আবার রাজগড় ঝাঁসির মতো এত বড় নয়, তবে এটা সাতপুরার থেকে বড়। সো হুইচ ইজ দ্য স্মলেস্ট, এখানে সব থেকে ছোট কোনটা? দেখুন এক একটা আঁকি। সো ব্যাঙ্গালোর, যখন কথা পড়বেন সঙ্গে সঙ্গে লিখে নেবেন। সো ব্যাঙ্গালোর ইজ বিগার, তো যেটা বিগার তাকে আমি এই সাইন দিচ্ছি। ওকে, বিগার কার থেকে বড়? ঝাঁসির থেকে বড়। ওকে, ডান। তারপরে সাতপুরা ইজ বিগার দেন চিত্তোর, তো সাতপুরাটাকে আমি একটু নিচে লিখছি। সাতপুরা বড় কার থেকে? চিত্তোরের থেকে। চিত্তোর, CHITTOR, চিত্তোর। এবারে এখানে বলছে, তারপরে কন্ডিশন বলছে রাজগড় ইজ নট অ্যাজ বিগ অ্যাজ ঝাঁসি, তো ঝাঁসির মতো এত বড়, তাহলে রাজগড় নিশ্চয়ই ঝাঁসির নিচেই থাকবে। রাজগড়। ওকে, এটা এখানে থাকবে, ঝাঁসি কিন্তু উপরে রেখেছি আমি কিন্তু। ওকে, এবারে বাট ইজ বিগার দেন সাতপুর, দেখুন বিগার সাতপুরের থেকে বড় এটা। এবার তবে রাজগড় কিন্তু ঝাঁসির মতো বড় নয়, তাহলে রাজগড়ের থেকে ঝাঁসি বড়। ওকে, তো এখানে সব থেকে ছোট কোনটা? অবভিয়াসলি চিত্তোর, তো চিত্তোর হচ্ছে রাইট অ্যান্সার। নাও কোয়েশ্চেন নাম্বার 26। ওকে, আইডেন্টিফাই দ্য আর্গুমেন্ট আন্ডার হুইচ ইনস্টেন্সিয়াল প্রপোজিশনস আর ইনফারেবল ফ্রম ইউনিভার্সাল প্রপোজিশন। ওকে, এখানে আর্গুমেন্টটাকে দেখতে বলছে যেখানে ইনস্টেন্সিয়াল প্রপোজিশন অর্থাৎ তাৎক্ষণিক একটা প্রপোজিশন করা যেতে পারে এবং অনুমান করা যেতে পারে একটা ইউনিভার্সাল প্রপোজিশন থেকে, অর্থাৎ একটা সবার জানা জিনিস থেকে একটা মানে কি থিওরি থেকে এক্সাম্পলে যাওয়া কোন ধরনের লজিকে হয়ে থাকে? অবভিয়াসলি ডিডাকটিভ আর্গুমেন্টে হয়ে থাকে। সো ভেরি ইজি ছিল এটা, শুধু কথার প্রশ্নের বাহারে এটাকে উড়িয়ে দিয়েছে। 27 থেকে বলছে এ পারসেপশন হোয়ার উই ডু নট হ্যাভ দ্য নলেজ অফ অ্যান অবজেক্ট, একটা অনুমান যেখানে আমাদের কোনো রকম জ্ঞান নেই কোনো বস্তুর সম্পর্কে। ক্যারেক্টারাইজড বাই এনি প্রেডিকেট, যেখানে অন্য কোনো বিধেয়ের সাথে রিলেটেড হতে পারে, বাট অ্যান অ্যাপ্রিহেনশন অফ সাম আনরিলেটেড এলিমেন্টস, তবে অন্য একটা অপরিচিত জিনিসের সাথে মিল আছে, তাহলে তাকে আমরা কি বলবো? এরকম যখন হয়ে থাকে তাকে আমরা বলবো ইনডিটারমিনেট পারসেপশন। কি বলবো? ইনডিটারমিনেট পারসেপশন। কারেক্ট। এখানে কি হয়ে থাকে সাধারণত? এটা তখনই ঘটে যখন আমরা ইমিডিয়েটলি কোনো কিছুকে অবজেক্টকে সেন্স করি। আসলে এটা একটা ইমিডিয়েটলি আমরা কিন্তু অনুমান করে থাকি একটা অবজেক্টকে, কোনোরকমভাবে ওটার নাম না জেনে, কোনো কিছু না জেনে। ওকে, সো এটা একটা ডাইরেক্টলি একটা অ্যাওয়ারনেস আমাদের মধ্যে আসে, তাই জন্য এটাকে বলা হয় ইনডিটারমিনেট পারসেপশন। নাও নেক্সট চলে আসবো 28 তাকের প্রশ্নে। বলছে ইন এ ক্লাসরুম, একটা শ্রেণীকক্ষে, এ স্টুডেন্ট টু বি ইফেক্টিভ লিসেনার, তাকে যদি ইফেক্টিভ একজন কার্যকরী শ্রোতা হতে হয়, হ্যাজ টু টেক নোট অফ, তাকে কোন কোন জিনিস মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? বলছে দ্য টিচার অ্যাপিয়ারেন্স, শিক্ষকের উপস্থিতি। রিয়েলি কি দরকার? সে ইফেক্টিভ হওয়ার জন্য টিচারের অ্যাপিয়ারেন্সকে দেখা দরকার? নো ওয়ে, দরকার নেই। টিচারের অ্যাপিয়ারেন্সকে দেখতে হবে, তার মানে করি আছে। তার বলছি দ্য পিয়ার গ্রুপ, অর্থাৎ তার সমস্ত ক্লাসমেটকে। নো ওয়ে, কেন দেখবো? যেটা দেখবো হচ্ছে দ্য অ্যাকাডেমিক কন্টেন্ট। অবভিয়াসলি অ্যাকাডেমিক কন্টেন্ট আমি দেখবই। আর কি দেখবো? কমিউনিকেশন ডিস্ট্রাকশন, কী কী কমিউনিকেশন ডিস্ট্রাকশন আছে সেখান থেকে আমি দূরে থাকবো। অবভিয়াসলি সে অবশ্যই আমি এই দুটোকে গুরুত্ব দেবো। তাই আমার অপশন দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, সি অ্যান্ড ডি রয়েছে অপশন 4-এ। ওকে, চলো নেক্সট প্রশ্নে 29 থাকে। সিন্স মোস্ট ইন্টারাকশনস উইথ আদার পিপল
টেক প্লেস অ্যাট এ হাইলি সুপারফিশিয়াল লেভেল। আমরা জানি অধিকাংশ মানুষের কথোপকথন একটা সুপারফিশিয়াল লেভেলে হয়ে থাকে। মেকিং গুড ড্যাশ বিকামস ডিফিকাল্ট। তো এই ক্ষেত্রে যখন সুপারফিশিয়াল হয়, কে কী বলছে আমাদের কিন্তু সবটা কিন্তু আয়ত্তের মধ্যে থাকে না, তাহলে ওটাকে আমাদের অনেক সময় অনেক কিছু কিন্তু অনুমান করতে হয়। আর এই অনুমান ইংরেজি কি প্রেডিকশান। তো এই প্রেডিকশান করাটা খুব ডিফিকাল্ট হয়ে থাকে। সো মেকিং গুড প্রেডিকশান বিকামস ভেরি ডিফিকাল্ট। ওকে, নাও কোশ্চেন নাম্বার 29 পরে রয়েছে 30। এ রিটেইলার, একটা গাণিতিক সমস্যা দিয়েছে। একজন রিটেইলার মার্কস অল হিজ গুডস অ্যাট 40%। তার সমস্ত দ্রব্যকে সে 40% দিচ্ছে অ্যাবাভ দ্য কস্ট প্রাইস। অর্থাৎ যা দিয়ে সে কিনেছে সেখান থেকে সে 40%-এর বেশিতে এমআরপি রাখছে। অ্যান্ড থিঙ্কিং দ্যাট, এবং ভাবছে যে হি উইল স্টিল মেক 20% প্রফিট। সে তথাপি এই 40% এমআরপিতে রেখেও সে কিন্তু 20% প্রফিট পেতে পারে যদি সে 20% ডিসকাউন্ট দিয়ে থাকে মার্কেট প্রাইসের থেকে। অর্থাৎ মার্কেট প্রাইসের থেকে যদি সে 20% ডিসকাউন্ট দেয়, তাহলে সে 20% নিজে প্রফিটও করতে পারে। তো এর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ। সো প্রফিট পার্সেন্টেজ চেয়েছে, ওকে, অফ দ্য সেলস। তো প্রথমত আমরা ধরতে পারি, মনে করি এখানে যে কস্ট প্রাইস মানে যেটা সে কিনেছে, সিপি মানে কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। ওকে, তারপরে ওর এমআরপি বা যেটাকে সে মার্ক প্রাইস বলছে, মার্ক প্রাইস বা ধার্য মূল্য আমরা বলে থাকি। মার্ক প্রাইস কত বলছে, যে 40% রাখতে বলছে, 40% বলছে না, তাহলে 40% মানে 100 টাকা, 40% মানে অবভিয়াসলি 40 টাকা সমান 140 টাকা হচ্ছে। ডান। এবারে বলছে সে বিক্রি করবে 20% ডিসকাউন্ট দিয়ে, 20% ডিসকাউন্ট দিয়ে। তাহলে 140 টাকা যদি সে এমআরপি রাখে, সেখান থেকে 20% ডিসকাউন্ট দেবে সে বলছে, তাহলে 20% টাকা আর 20% অফ 140, তো 20 ইন্টু 140, 20/100 ইন্টু 140, 0,000 সমান 28 টাকা, 28। তো 140 মাইনাস 28 সমান হচ্ছে এখানে 112 টাকা। গট ইট। এবারে বলছে তাহলে সে প্রফিট পার্সেন্টেজ কত হলো। তাহলে প্রফিট পার্সেন্টেজ, আগে প্রফিট পার্সেন্টেজ বার করার আমি আগে বের করে নেব যে এখানে সে প্রফিট পার্সেন্টেজ, তো আমরা প্রফিটটা কত করলো অ্যাকচুয়ালি। 100 টাকা দিয়ে সে কিনেছিল, কিন্তু এবার সেখান থেকে সে 112 করেছে, তাই তো। তো প্রফিট সে কত করলো, আগে প্রফিট ডিফারেন্সটা দেখে নিই। প্রফিট ডিফারেন্সটা দেখে নিই আগে। তাহলে 112 মাইনাস 100 সমান 12 টাকা। তো 12 টাকা এই প্রফিট ডিফারেন্স তাহলে কত হচ্ছে, তো এখানে 12/100 ইন্টু কত ছিল, কত যেন ছিল এখানে, কত টাকার নিরিখে করা হচ্ছে, 100 টাকার নিরিখে। হ্যাঁ, অবভিয়াসলি 12%, এই যে 12% হচ্ছে, 12%। ওকে, গট ইট, বোঝা গেছে। এবারে আবার ডিআই রয়েছে, টেবিল চার্ট এখানে রয়েছে। সো কনসিডার দ্য ফলোয়িং টেবিল দ্যাট শোজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস একদিকে রয়েছে, অ্যান্ড পার্সেন্টেজ অফ ফিমেল, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এই দেখতে পাচ্ছ, এই যে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বলেছে এখানে। আর এখানে একদিকে টোটাল রয়েছে, তারপরে ফিমেল রয়েছে কত, মেল রয়েছে কত, এই যে একদিকে দেখতে পাচ্ছি মেলস ফিমেলস রয়েছে। এবার ডিপার্টমেন্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, হিন্দি। ওকে, চলো ম্যাথমেটিক্যাল টাস্কে দেখি। সো হুইচ অফ দ্য ডিপার্টমেন্টস হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট। কোন ডিপার্টমেন্টে অধিক পরিমাণ ফিমেল স্টুডেন্ট রয়েছে। তো এটা কি অঙ্ক কষার দরকার আছে? তো দেখে নেব যে কোথায় ফিমেলের ভাগটা বেশি দেখতে পাবো। এগুলো কি করে বার করতে পারবো? ম্যাথমেটিক্যাল টাস্ক কি করার প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে। দেখে নেব যে নাম্বার অফ ফিমেলটাকে আগে বার করবো, তাই তো। ফিমেল পার্সেন্টেজ চেয়েছে যে কোন ডিপার্টমেন্টে বেশি আছে। আচ্ছা, বার করবো ফিমেল পার্সেন্টেজ বার করতে হলে ফিজিক্সে বার করতে হলে, ফিজিক্সে আছে ফিমেল কত 45, তাহলে 45/100 টোটালের এগেনস্টে হবে, 450-এর এগেনস্টে হবে, 0 কাটলো। এবারে 5 দুনে 10, 5 9 45, আর কিছু হবে? আর তো মনে হয় কাটছে না, কাটবে কি? আর কোনো কাটবে না মনে তো হচ্ছে। 2 না, 5 9 45,
5 9 45, 5 হাতে 2 4, 9 4 36, 4 405/2, তাহলে সমান হচ্ছে নিয়ার অ্যাবাউট 202.5 এরকম হচ্ছে। ওকে, ডান। তারপর ফিজিক্স গেল এটা আমার। তারপরে যাচ্ছে কি কেমিস্ট্রিতে বার করব। কেমিস্ট্রিতে তাহলে রয়েছে 35/100 গুণিতক কত, 550 রয়েছে, 550, 0 0 কাটলাম, 5 2 10 11। সো এখানে নিয়ার অ্যাবাউট দাঁড়াচ্ছে কত, 11 3 33, 11 5 55, 5 হাতে 5, 11 33, 5 38, তাই তো, 33 5 385/2 সমান নিয়ার অ্যাবাউট এখানে হচ্ছে 150, 160 দুনে 170, 190। আচ্ছা, নিয়ার অ্যাবাউট 192.5 হচ্ছে, 192.5 হচ্ছে। ওকে, ফিজিক্স কেমিস্ট্রি গেল। আচ্ছা, এবারে আছে কোন সাবজেক্ট, নেক্সট সাবজেক্ট রয়েছে ইংলিশে বার করব 55/100, এই যে 55 রয়েছে, 55/100 গুণিতক 300। তো 300 মানে দুটো শূন্য কেটে গেল এখানে। এবারে 55 3 5 3 15, 5 হাতে 1, 5 15 16, 165 এটা হচ্ছে। ওকে, নাও নেক্সট বাকি থাকলো ম্যাথে, কারণ আমাকে এখানে ফিজিক্স চেয়েছে, ইংলিশ চেয়েছে, আমি ফিজিক্স ইংলিশ করে নিয়েছি, কেমিস্ট্রিও করে নিয়েছি, বাকি ম্যাথটা বাকি। আমার বেকার হিন্দি আমি করবো কেন, আমি ম্যাথটা তাহলে বার করে নিই। ম্যাথে কত বের করে নিচ্ছি, ম্যাথে হচ্ছে 40/100 ইন্টু 500। সো 500 0 0 4 5 20, অর্থাৎ 200। তো এখানে ম্যাক্সিমাম কোথায় রয়েছে, 200তে রয়েছে, ম্যাক্সিমাম রয়েছে 200তে, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে কী বললো, হুইচ অফ দ্য ডিপার্টমেন্ট হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট, মানে ফিমেল স্টুডেন্টের সংখ্যা হতে বেশি, এই যে আমি ভুল বললাম, 200 থেকেও তো বেশি তো ফিজিক্স আছে, ফিজিক্সে 202.5 আছে, তাই না? তাহলে ফিজিক্স হবে রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে আশা করি কেমন করে করলাম। চলে আসি নেক্সট প্রশ্নে, হুইচ অফ দ্য ডিপার্টমেন্ট হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ মেল স্টুডেন্টস। সো সেম প্রসেসে করতে হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ মেল স্টুডেন্ট বার করতে হলে এখানে ফিজিক্স বলেছে, ইংলিশ বলেছে, হিন্দি, ম্যাথ, এক একটা করবো। ফিজিক্সেরটা বার করি, ফিজিক্সে ছেলেদের সংখ্যা ফিজিক্সের কত হচ্ছে 55, 55/100 গুণিতক 450, 0 0 5 2 10, 5 9 45, বেশ 5 2 বেশ 9 5 45 5 হয় 4, 9 5 45 4 49, 4 9 9 5/2 সমান নিয়ার অ্যাবাউট 500 ধরে নিচ্ছি। 500 ধরলে যদি কত হচ্ছে 250, তো 253.5 মতন হবে সম্ভবত, 253.5, তাই না? ওকে, কী বলেছে, হ্যাড নাম্বার অফ মেল স্টুডেন্টস এখানে মিনিমাম চেয়েছে, একটু ভুল হয়ে যেত এক্ষুনি, এখানে মিনিমাম চেয়েছে, সো ভেরি ইজি হয়ে যাবে 900। ওকে, দেখে নিই 5 45 5 হয়ে 4, 5 4, ঠিক আছে। নেক্সট ফিজিক্সের পরে আসছি, আমি আসবো ইংলিশে আছে 65/100 গুণিতক ওহো, আমরা এত করবো কেন, আগের অঙ্কে ছিল পার্সেন্টেজ ছিল, হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস। ইয়েস, ঠিক আছে 900, 100 গুণিতক 550, ওকে, 0 0 কাটবো, 5 2 10 11, তো সমান হবে 11 5 55, 5 হাতে 5, 11 6 66, 5 71 2 সমান নিয়ার অ্যাবাউট এটা 35 আর 8 358 মতন হবে। ওকে, তারপরে রয়েছে হিন্দি বিষয়, হিন্দিতে রয়েছে
40, 40/100, এই যে 40/100 ইন্টু 250, 0 0 0 0, তাহলে 25 4 100। হিন্দি গেল। ম্যাথ, হ্যাঁ ম্যাথ চেয়েছে তো, এই যে ম্যাথ চেয়েছে। ম্যাথে 60, 60-এর 100 ইন্টু 500 কেটে গেল 630, 300। সব থেকে কম হিন্দিতে রয়েছে, তাই তো? ইয়েস, হিন্দি হচ্ছে রাইট অ্যান্সার। একটু টাইম লাগছে। নেক্সট, তারপর প্রশ্ন হচ্ছে 33 দাগে, দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ফর্মস অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পারসেন্ট অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। অর্থাৎ এখানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যে টোটাল ছাত্রের সাথে ম্যাথমেটিক্সের টোটাল স্টুডেন্টের হাতে এখানে পার্সেন্টেজ ডিফারেন্ট বলছে। তাহলে এইরকম যখন দিবে তখন কি করতে হবে? আমাদের কী চেয়েছে? প্রথমে কেমিস্ট্রি চেয়েছে। কেমিস্ট্রি টোটাল কত? কেমিস্ট্রি টোটাল কত? 550। ওকে, ডান। আর ম্যাথের কত? ম্যাথের টোটাল হচ্ছে 500, ডান। এবারে কি বলেছে? যে পার্সেন্টেজের পার্থক্য, তো অবশ্যই যার নিরিখে বলা হয়েছে, তাহলে কেমিস্ট্রির নিরিখে বলা হয়েছে, মানে কেমিস্ট্রির নিরিখে ম্যাথমেটিক্স, তাই তো? তাহলে 550/500 ইন্টু 100, এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে 500 0 0 0 0, আচ্ছা 5 11, ওকে, সমান 110। এই যে অপশান ডি, কত ইজি ছিল, খুব সহজে বেরিয়ে গেল। 34 দাগে প্রশ্ন, হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও, অনুপাত বলেছে, দ্য নাম্বার অফ মেল স্টুডেন্টস ইন ইংলিশ ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য নাম্বার অফ মেল স্টুডেন্টস ইন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। তো দুটো ডিপার্টমেন্টের স্টুডেন্টের পার্থক্য বলেছে। আমাদের কিন্তু এখানে পার্সেন্টেজে রয়েছে, তাই এখানে স্টুডেন্ট কিন্তু সংখ্যাই নেই, তাকে সংখ্যাই বার করতে হবে। তো নাম্বার অফ মেল ইন ইংলিশে মেল সংখ্যা কত? আমরা কি আগে যেগুলো করলাম সেখানে কি মেল বের করেছি? ফিজিক্স, ইংলিশ এইটা বের করেছিলাম। 65, মানে এখানে 253 মতো হয়েছিল, তাই তো ইংলিশে, ডান। এটাই বার করবো। তাহলে 253.5 মতো ছিল, ওকে। আর ম্যাথমেটিক্সে বের করেছিলাম কি? ম্যাথমেটিক্সের সংখ্যা বের করেছিলাম মেল, তো ইয়েস 60 ছিল এখানে, ইয়েস 300, ওকে 253। আর নাম্বার অফ এখানে মেল ইন ম্যাথ সমান 300। তো ওর অনুপাত করতে বলেছে 253:300, তাই তো? তো যদি আমরা ক্যালকুলেশন করি, ইংলিশে কত? 45, আমি এখানে সঠিক করেছি তো? ওহো, সরি, ইংলিশে তো এখানে 45 আর 300 ছিল, এখানে 550 করে ফেলেছিলাম। ও, তার মানে কেমিস্ট্রি ধরে ফেলেছিলাম। ও গড, দেখে নি, কারণ সেখানে তো আমি 100 ধরেছিলাম এখানে। তাহলে 65/100 গুণিতক 300 হওয়ার কথা ছিল। ও 6 3 18, 3 5 15, 5 হাতে 1, 6 3 18, 19, 195 হওয়ার কথা। দেখি 0, ওহো আবার ভুল করলাম, 45 ছিল এখানে ইংলিশে। তাহলে কত হবে? 3 5 15, হাতে 1, 3 4 12 13, 3 4 12 13, 135 হওয়ার কথা ছিল, 135। ও তবুও কিন্তু 100 লো এসেছিলো, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এখানে 253 নয়, এটা হবে 135 দাদা, ওকে। তাহলে এটা কত হলো? এটা ইংলিশে 135, 135:300। তারপরে এটাকে অনুপাত যদি করি 135/300, 3 দিয়ে করি, 3 4 12, 3 5 15, 3 10 30, 0, 5 9 45, 5 20, তারপরে আর কি কাটবে? 9 না, আর কাটবে না, 9/20, 9:20 আছে কি? ও গড, এই তো মিলে গেছে, 9:20 মিলে গেছে। চলো নেক্সট, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ফিমেলস ইন ইংলিশ অ্যান্ড হিন্দি ডিপার্টমেন্টস টুগেদার?
হিন্দি এবং ইংরেজি মিলে মেয়ের সংখ্যা কত বলেছে। আচ্ছা, আমরা তো বের করেছিলাম হিন্দিতে, তো বের করেছিলাম না। আচ্ছা, হিন্দিটা শুধু বার করতে হয়, বাকিগুলো আমরা বের করেছিলাম। হিন্দিতে ফিমেল বলছে 60%, তাহলে 60/100 250, 250 এই যে 60, এই যেটা 0 কাটলাম, 5 দুনে 10, 5 5 25, 2 30 60 সমান হচ্ছে 3 5 15, 150, 150 হচ্ছে এখানে উত্তর। আচ্ছা, এবারে বের করলাম। এবারে ইংলিশে কত ছিল আমরা বের করেছিলাম, প্রবাবলি প্রথম অঙ্কে ছিল। এই যে প্রথম অঙ্কে ফিমেল ছিল, ইংলিশে এই যে 165 ছিল। তো মিলে কত হচ্ছে 150 এবং ইংলিশে 165, 165 প্লাস 150 মিলে কত হচ্ছে 315। ইয়েস, অ্যাবসলিউটলি 315 আছে, 315 ডান, বেস্ট বেস্ট। ম্যাথমেটিক্যাল টাস্ক কমপ্লিট। 36 থেকে এর ঝটপট টানবো কিন্তু। নেম দ্য স্কিম হুইচ এইমস টু ক্রিয়েট রিসার্চ অ্যাম্বিয়েন্স ইন দ্য ইনস্টিটিউট বাই প্রমোটিং রিসার্চ ইন ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস। তো কোন স্কিমটি লক্ষ্য করেছে ক্রিয়েট এ রিসার্চ অ্যাম্বিয়েন্স ইন দ্য ইনস্টিটিউট বাই প্রমোটিং রিসার্চ ইন ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস? এটা কারা করেছে? অবভিয়াসলি RPS, রিসার্চ প্রমোশন স্কিম, রিসার্চ প্রমোশন স্কিম, রিসার্চ প্রমোশন স্কিম। ওকে, নেক্সট আসবো 37, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ বায়োলজিক্যাল মেথড অফ ডিসপোজাল অফ মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট? অর্থাৎ মিউনিসিপ্যাল সলিড ওয়েস্টটাকে বায়োলজিক্যালি কোন মেথডের মাধ্যমে আমরা ডিসপোজ করব? অবভিয়াসলি এটা কম্পোস্টিংয়ের মাধ্যমে করা হয়ে থাকে, কম্পোস্টিং। নাও কোয়েশ্চেন নাম্বার 38, দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন বৈদিক সিস্টেম অফ এডুকেশন হ্যাজ বিন? বৈদিক সময়ে কী ভাষায় পড়ানো হতো? বৈদিক সময়ে পড়ানো হতো অবভিয়াসলি সংস্কৃত ভাষায়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং পলিউটেন্টস, নিচের মধ্যে কোন পলিউটেন্টস বা দূষকটি ইজ ইনক্লুডেড ইন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইন ইন্ডিয়া? এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইন ইন্ডিয়াতে ব্যবহার করা হয়েছে বা পাওয়া গেছে, পলিউটেন্টসটাকে দূষক হিসেবে খুঁজে পাওয়া গেছে। উত্তর হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ম্যাক্সিমামলি এইটাই এয়ার ইন্ডেক্স ইন ইন্ডিয়াতে এই পলিউটেন্টটাকে ধরা গেছে বেশিভাবে। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর, নিচের মধ্যে কোনটি বা কোনগুলি মিশনস আন্ডার দ্য ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ? ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জে এই মিশনগুলি বা এই মিশনটিকে নেওয়া হয়েছে। উত্তর হচ্ছে অবভিয়াসলি এখানে সাস্টেনিং হিমালয়ান ইকোসিস্টেম, অবশ্যই। এছাড়া আমাদের স্ট্র্যাটেজিক নলেজ ফর ক্লাইমেট চেঞ্জ, এই দুটিকে গ্রহণ করা হয়েছে। তাহলে এ আর সি অবশ্যই অপশান 4টা হচ্ছে রাইট অ্যান্সার। নাও নেক্সট চলে আসবো আমাদের এই যে ইন ন্যাশনাল অ্যাকশন অফ ক্লাইমেট চেঞ্জ, যে কথা বললাম ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, এটি আমাদের ভারতবর্ষে বা এটা বলা যেতে পারে যে দেশীয়ব্যাপী যেভাবে নেওয়া হয়েছিল 2008 সালে গ্রহণ করা হয়েছিল এবং এখানে মোট 8টি এরকম মিশনের কথা বলা হয়েছিল। তার মধ্যে সোলার সিস্টেম ছিল, তার মধ্যে আমাদের এই সাস্টেনেবল হ্যাবিটেট ছিল, ন্যাশনাল ওয়াটার সলিউশন ছিল, এরকম 8টি ছিল। তো এটাকে নিয়ে সেপারেট আলোচনা করা যেতে পারে, অর্থাৎ NAPCC, this is very much important concept. If you want to know, comment. Okay, I will discuss later. Now, blue baby syndrome can happen due to excess of which component in water? জলে কোন জিনিসটা থাকার জন্য ব্লু বেবি সিনড্রোম হতে পারে? নাইট্রেট থাকলে এটা হয়ে থাকে। নেক্সট আসবো কোয়েশ্চেন নাম্বার 42, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সার্চ ইঞ্জিন? নিচের মধ্যে কোনটি সার্চ ইঞ্জিন? অবভিয়াসলি গুগল। বাকিগুলো তো একটা মানে কী বলবো, মানে ওয়েব ইঞ্জিন বা ওয়েব প্ল্যাটফর্ম, ওগুলো ফ্ল্যাশ, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো তো হচ্ছে অপারেটিং সিস্টেম বলা যেতে পারে। অপারেটিং সিস্টেম নয়, সরি, মানে ব্রাউজার, ইয়া দ্যাট ইজ দ্য রাইট টার্ম। 43, the use of IT, information technology, to improve the ability of government to address the needs society is known as, ওটাকে কি বলবো? অবভিয়াসলি ওটাকে বলবো e-governance. Very easy question. Now question number 44, joint photographic experts group JPEG is used to compress, what an easy question, image, obviously. Now
Question number 45. The methods of learning in higher education in India in the past consisted of what kind of system or what kind of process? So in India, we always use memory level of teaching. So memory level of teaching, that means we always use our memory power for the major section of our time. That's why we always use fast memorization, then critical analysis, and then also storytelling. So storytelling comes later. 45, option B is the correct answer. The main two components of CPU. So main two components of CPU are obviously CU and ALU, control unit and arithmetic logic unit. Now question number 47. Which of the following is used to create web page? Obviously HTML. Okay, hypertext markup language. Now 48. Inspire Scholarship is intended by the finding agency. So Inspire Scholarship is intended by the finding agency. So what is the name of that agency? It is obviously Inspire. That is by National Council of Education. DST, Inspire Scholarship, was by Department of Science and Technology. Department of Science and Technology. Yes, apology. Okay, Department of Science and Technology. Now question number 49. The initiative to establish international social alliance was jointly taken by, this is a great initiative, and that is taken by France and India. Keep remember this. Now last question for today. National Curriculum Framework was developed by following by which of the following agencies? It is of course by NCERT. Okay, that's all for today. I think it was helpful to you. So keep studying and keep progress for yourself. Thank you.